আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সিম্পলেক্স মেথড পদ্ধতির দুই পর্যায়ী সিম্পলেক্স পদ্ধতিতে আমরা একটি প্রশ্ন সমাধান করব এবং কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিব। তো এই প্রশ্নটা হলো তোমার 16 সাল এবং 21 সাল চলে আসছে। তো প্রশ্নটা এখানে বলছে গরিষ্ঠকরণ করো একটা শর্ত, তোমার উদ্দেশ্য ফাংশন দেওয়া আছে। তাহলে তো আমাদের কোনো ঝামেলা নেই, কারণ আমাদের যদি লঘিষ্ঠকরণ থাকতো তখন আমরা গরিষ্ঠকরণ নিয়ে এসে কাজ করা লাগতো। তো এখন আছে গরিষ্ঠকরণ আছে, তাতে কোনো ঝামেলা নেই। এখন এখানে প্রশ্ন আছে দুই পর্যায়ী সিম্পলেক্স পদ্ধতিতে। তাহলে আমাদের পর্যায় দুইটা হবে। তাহলে প্রথম পর্যায় কি আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। তো সবাই জানো যে যদি গ্রেটার দেন আর ইকুয়াল থাকে অথবা ইকুয়াল থাকে তখন আমরা কি কৃত্রিম চলক নিতে হয়। আমি বিজ্ঞান পদ্ধতিতে বুঝিয়েছি। তো এখানে খেয়াল করো ইকুয়াল আছে, অর্থাৎ এই ইকুয়াল আছে, তাহলে আমরা কি প্রথম শর্তে একটা কি কৃত্রিম চলক নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথম আমি সিস্টেম বাই সিস্টেম করি, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। সলিউশন। তো সলিউশন আমাদের দেওয়া ছিল কি, যে দেওয়া আছে আমাদের প্রশ্নে। তাহলে প্রথম প্রশ্নটা তুলতে পারি আমরা, গরিষ্ঠকরণ করো তুলব আমরা, তাহলে সহজ হবে। গরিষ্ঠকরণ করো জেড ইকাল টু 5x1 4x2 প্লাস 3x3। ঠিক আছে, এবং শর্তসমূহ হচ্ছে, তো শর্তসমূহ কি দেওয়া আছে 2x1 x2 x3 20 দেওয়া আছে, এবং 6 1 5x2 10x3 নট ইকুয়াল 76, এবং 8x1 মাইনাস 3x2 প্লাস 6x3 লেস দেন নট ইকুয়াল কি 50, যেখানে x1 x2 এবং x3 চলকগুলো কি 0 থেকে বড় বা সমান, এটা কি দেওয়া আছে। এখন আমরা পর্যায় একে চলে যাওয়ার আগে আমরা কি করব, প্রথমে আমরা এগুলো কি তোমার আদর্শ আকার নিয়ে আসতে হবে। তারপর আমরা পর্যায় 1 পর্যায় 2 চলে যাব। তাহলে কি তো দেওয়া আছে কি দেখা যায়, তো দেওয়া আছে, এটা আমরা লিখব প্রশ্নটা। তো এখন আমরা কি করব, আদর্শ আকারে নিব, অর্থাৎ সবগুলি ইকুয়াল আকারে নিয়ে আসবো। তো দেখো আমরা একটা কাজ করবো এখানে, তো গরিষ্ঠকরণ তো করোই, তাহলে এটা যা আছে তাই থাকবে, এটা আমাদের চেঞ্জ করতে হবে না। এখন শর্ত সময় ইকুয়াল আছে, তাহলে প্রথম শর্তে কি নিব, একটা কৃত্রিম চলক নিব। ক্লিয়ার, কারণ আমরা জানি ইকুয়াল বা গ্রেটার দেন আর ইকুয়াল থাকলে একটা কৃত্রিম চলক নেওয়া লাগে। তাহলে লিখবো এখানে প্রথম শর্তে কি কৃত্রিম চলক, কৃত্রিম, কারণ এখানে ইকুয়াল আছে, এখানে কি ইকুয়াল আছে, তাহলে কৃত্রিম চলক a1 যা জি থেকে বড়। তারপর দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে এখানে কি আছে, লেস দেন আর ইকুয়াল আছে, এবং তৃতীয় শর্তে কি আছে, লেস দেন আর ইকুয়াল আছে। অর্থাৎ আমরা জানি লেস দেন আর ইকুয়াল থাকলে আদর্শ আকার আনার জন্য আমরা কি কমতি চলক যোগ করতে হয়। দ্বিতীয় ও তৃতীয় শর্তে কমতি চলক নিয়ে, তাহলে প্রথম শর্তে কৃত্রিম চলক a1 নিলাম, কারণ কি ইকুয়াল আছে তাই, এবং তৃতীয় শর্তে লেস দেন আর ইকুয়াল আছে, তাই আমরা তৃতীয় শর্তে কমতি চলক নিয়ে আদর্শ আকারে পাই বা প্রমিত আকারে
নিয়মটা জাস্ট মনে রাখবা, তাহলে হয়ে যাবে। আদর্শ আকারে পাই, তাহলে আমরা এখানে দেখো গরিষ্ঠকরণ যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। গরিষ্ঠকরণ করো, গরিষ্ঠকরণ করো জেড 4x2 + 3x3, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর সত্যসমূহ হচ্ছে, তো সত্যসমূহ কি হচ্ছে, তোমাদের আদর্শ আকার নিয়ে আসতে হবে। তো আমাদের আরেকটা বিষয় দেখো, এখানে আমরা দেখো কি করছি, এখানে আমরা কি করছি, ও এখানে আমি কমতে চলক কি কিনতে হচ্ছে সেটা আমি লিখি নাই। তাহলে আমরা এখানে লিখবা S1 যেহেতু কি বড়, এই একটা যত কম লিখতে দরকার ছিল, তো লিখবা পরীক্ষার সময় যে দ্বিতীয় তৃতীয় শর্তের যথাক্রমে, এখানে লাইন হবে যথাক্রমে, দ্বিতীয় শর্তে কি S1 যে থেকে বড় এবং তৃতীয় শর্তে S2, তারপর কমতি চলক নিয়ে আদর্শ আকারে পাই। তাহলে আমরা দেখো এখানে আমরা কি দুইটা কমতি চলক নিয়েছি এবং একটা কি নিয়েছি, আমরা কৃত্রিম চলক নিয়েছি। তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা হলো এখানে S1 S2 এটা কি আছে, এখানে গুণ আকারে আছে কার সাথে, 0 সাথে, প্লাস 0 S1 প্লাস 0 S2, আরেকটা কমতি চলক কৃত্রিম চলক আছে। এখন আমরা বিজ্ঞান পদ্ধতিতে কৃত্রিম চলক নিয়েছিলাম যে -m(a1) লিখছিলাম, তাই না? এখানে কি -m(a1) আবার তুমি 2 থাকলে -m(a2) এরকম ছিল। তো আমাদের এটা কি 2 পর্যায় পদ্ধতি, তাহলে শুধু এখানে এমটা হবে না, তাহলে শুধু এখানে কি হবে, তোমার ওই জিনিসটা হবে, শুধু এটা হবে, ঠিক আছে, A1। আশা করি সবাই বুঝতে পারছো। বিজ্ঞান পদ্ধতি এখানে এম ছিল, কিন্তু এখানে আমরা এম দিব না, শুধু A1 দিব, মাইনাস করব। তো সবাই খাতায় তুলো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছে পর্যন্ত। সত্যসমূহ হচ্ছে তোমরা তার প্রথম সত্য কি, টু x1 প্লাস x2, তোমরা বই দেখো 2021 সালে আসছে এবং 16 সালে চলে আসছে, x3। এখন আমাদের দুইটা চলক নিয়েছিলাম, তো এখানে প্রথম সত্যে কিন্তু কি আছে, ইকুয়াল আছে। তাহলে আমাদের কোনো শুধু আমরা কি নিব, আমরা কমতি চলক কৃত্রিম চলকটা নিব, কাজ হবে, কারণ এখানে ইকুয়াল আছে, এখানে কি ইকুয়াল আছে। তাহলে প্রথম সত্যে আমরা কৃত্রিম চলক নিয়েছিলাম A1। তাহলে বাকিগুলো যে দুইটা শর্ত আছে কমতি চলক, সেগুলো কি এখানে 0 সাথে গুণ আকারে থাকবে, S1 প্লাস 0 S2। আর এখানে আমরা যে চলকটা নিয়েছিলাম সেটা আমরা যোগ আকারে এখানে রাখবো A1 ইকুয়াল টু কত, 20। আচ্ছা, তারপর দ্বিতীয় শর্তে 6x1, অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবে, তাহলে বুঝতে পারবে সহজভাবে। দ্বিতীয় শর্তে কি আছে, 10x3। তো দ্বিতীয় শর্তে এখানে আমরা কমতি চলক নিয়েছিলাম S1 দ্বিতীয় শর্তে, তাহলে আমরা এখানে লিখব S1। তাহলে এইগুলো কি তোমার 0 সাথে গুণ আকারে থাকবে, 0 S2 প্লাস 0 A1, এখানে কি হবে, ইকুয়াল আকারে চলে আসবে 76। আবার এখানে 8x1 মাইনাস 3x2 প্লাস 6x3, এখানে কিন্তু আমরা তৃতীয় শর্তে আমরা কি নিয়েছিলাম, তৃতীয় শর্তে আমরা S2 নিয়েছিলাম কমতি চলক। তাহলে তৃতীয় শর্তে, তাহলে এটা কি গুণ আকারে থাকবে S1, এখন আমরা S2 দিব, কারণ আমরা S2 নিয়েছিলাম তৃতীয় শর্তে কমতি চলক। আর এটা কি 0 সাথে গুণ আকারে থাকবে, কত হবে 50। সব ইকুয়াল আকারে আদর্শ আকারে চলে আসলো। তো এখানে যে চলকগুলো আমরা পেয়েছি সেগুলো কি তোমার x1 x2 x3, তারপর S1 S2 এবং A1, সেগুলিকে অবশ্যই 0 থেকে বড় হবে।
তো আমাদের প্রথম স্টেপগুলো বুঝতে পেরেছো। এখন পর্যায় 1-এ চলে যাব আমরা এখন পর্যায় 1-এ চলে যাব। তো আশা করি সবাই বুঝতে পারছে পর্যন্ত কীভাবে আমি সলিউশন করলাম। এই জিনিসটা আগের ক্লাসগুলো করলে বুঝতে পারো সহজে। এখন পর্যায় 1-এ চলে যাব। 1 তো পর্যায় 1-এ আমাদের তো সবসময় গরিষ্ঠকোণ এনে কাজ করতে হবে, তাই না? তো এখানে গরিষ্ঠকোণ অলরেডি আছেই, এখানে গরিষ্ঠকরণ আছে, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে আমরা গরিষ্ঠকোণে আনতে হবে। এখন আমাদের পর্যায় 1-এ গরিষ্ঠকরণ আমরা ধরব ইউ ধরব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখব গরিষ্ঠকরণ করো, গরিষ্ঠকরণ করো। আমরা এখানে লিখবো ইউ লিখবো প্রথম, এটা সবসময় তোমরা অন্য অঙ্ক দেখবা এরকম প্রথম পর্যায়ে কি ধরবা, আমরা গরিষ্ঠকরণ ইউ ধরবো, ঠিক আছে? ইউ ধরবো। এখন এখানে খেয়াল করো, আমরা কৃত্রিম চলক কি পেয়েছিলাম? কৃত্রিম চলক পেয়েছিলাম এখানে আমরা a1 পেয়েছিলাম, তাহলে এখানে হবে -a1। আবার মনে করো এখানে আমরা a1 a2 কৃত্রিম চলক পেয়েছি মনে করো, তাহলে আমরা এখানে হবে -a -a2 হবে, ঠিক আছে? -a -a2 হবে। তো এখানে যেহেতু আমরা পেয়েছি a1, তাহলে আমরা এখানে শুধু লিখব কি -a1। কিন্তু তার আগে একটু কাজ করব, সেই কাজগুলো হলো আমরা তো এই a1-এর জন্য আমরা শুধু এখানে -a1 লিখব, কিন্তু এগুলো কিন্তু সাথে কি আছে, 0-এর সাথে গুণাকারে আছে। তাহলে আমরা এগুলো 0-এর সাথে গুণাকার লিখব, x1 0-এর সাথে প্লাস x2 প্লাস 0x3 প্লাস 0s1 প্লাস 0s2। তাহলে এটা সূত্র হবে কি a1-এর জন্য -a1 হবে। আশা করি সবাই বুঝতে পারছো সিস্টেমটা। তারপর বাকি শর্তগুলো একই রকম থাকবে। এই যে শর্তসমূহ হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো শর্তসমূহ, এখানে যা আছে তাই লিখে দিব। 2x1 প্লাস x2 6x3, তোমরা দেখে নিও, আমি এখানে লিখে দিই 0s1 প্লাস 0s2 প্লাস a1 ইকুয়াল টু 20। দ্বিতীয় শর্ত x1 প্লাস 5x2 প্লাস 10x3 প্লাস s1 প্লাস 0s2 প্লাস 0a1 ইকুয়াল টু 76। 8x1 3x2 প্লাস 6x3 প্লাস 0s1 প্লাস 2 প্লাস 0a1 ইকুয়াল টু 50, যেখানে x1 x2 x3 s1 s2 এবং a1 0 থেকে বড়। জাস্ট এই যে তোমার যে শর্তগুলো আমরা লিখেছিলাম একটু আগে, সেই শর্তগুলো আমরা জাস্ট এখানে লিখে দিলাম। আর গরিষ্ঠকরণ তো আমি একটু বললাম যে চেঞ্জ কীভাবে করলাম। তাহলে প্রথম পর্যায়ে আমাদের এই জিনিসটা সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে? এখন আমরা কি করব, অন্য একটা পেজে বক্স অঙ্কন করব শুধু। তো আমরা এখানে বক্স অঙ্কন করব পেন্সিল দিয়ে। সুন্দর করে একটা বক্স অঙ্কন করব। তো এখানে কি হবে বলো তো? তো এখানে হবে তোমার সিজে, এখানে হবে তোমার এক্সবি ভিত্তি, এক্সবি মানে ভিত্তি, আর এলে সিবি অর্থাৎ ভিত্তির চলকগুলো, মানে ভিত্তি সহগগুলো। এখন সি জে, এটার জে কিন্তু, তো সি জে এখানে কি হবে, আমি তোমাদের এখানে দেখাই। এই যে এগুলো জাস্ট বসিয়ে দিব, 0 0 0, এগুলো আমি জাস্ট এখানে কি বসিয়ে দিব আমরা। তাহলে এখানে আমি 0 0 0 0 0 -1 হবে এখানে, ঠিক আছে? বুঝতে পারছো? জাস্ট এই যে এগুলো বসিয়ে দিলাম, 0 0 0 0
এখানে -1 আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে আমরা লিখব আগের মতন ধ্রুবক কি ধরবো বি, এখানে লঘিষ্ঠ অনুপাত আচ্ছা এখন আমরা এখানে তো জানো কি লিখব, আগের অঙ্কগুলো করলে বুঝতে পারবে সবাই। তো এখন এখানে দেখো আমাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা এখানে কি জাস্ট বসিয়ে দিব, ঠিক আছে। আমরা যে শর্তগুলো পেয়েছি শর্তগুলো আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, আমি বসিয়ে দিই, তোমরা বসিয়ে দিও এই যেগুলো। তাহলে প্রথম শর্ত 2 1 -6 0 0 1 বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলাম। প্রথম শর্তে কি আছে x1 এর আছে, এখানে এটা লিখিনি এখনো, এটা দাগ দেওয়ার দরকার কি আচ্ছা দাগ দিলাম, সমস্যা নাই। আচ্ছা এটারটা কি x1 x2 জন্য পাই, এটা x3 জন্য পাই, আর হলো তোমার s1 s2 a1। আশা করি বুঝতে পেরেছো। আমরা জাস্ট এই যে x1 x2 এগুলো বসিয়ে দিলাম, চলকগুলো বসিয়ে দিলাম এগুলোর। এখন আমরা শর্তগুলি বসিয়ে দেব সেম। x1 এর এখানে কি প্রথম শর্ত কি ছিল 2 1 -6 0 0 1, তারপর এখানে শর্ত ছিল তোমার 6 5 10, তোমরা দেখে নিও বই সাথে রাখো, 1 0 0 না বুঝলে বলবা, 8 -3 6 0 1 0। এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো যাই হোক না কেন এভাবে ডাক দিবা। আর এখানে হবে তোমার 20 76, এখানেও 50 হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা কি করলাম। এই শর্তগুলোর আমরা এই যে এখানে শর্তগুলোর একটু এগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ সবগুলো বসিয়ে দিলাম চলকের, ঠিক আছে। আর এখানে তোমার ধ্রুবক বি এর মান বসিয়ে দিলাম 20 76 50, এখানে বসিয়ে দিলাম জাস্ট। আচ্ছা এখন আমরা দেখব এখানে থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স গঠন করে কোথায় দেখি। দেখো আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1 এটাকে একক ম্যাট্রিক্স গঠন করে। তাহলে আমরা 1 0 করি, তাহলে 1 0 0, তাহলে এটা আগে হবে এখানে a1, তবে 0 1 0 0 1 0, তাহলে এখানে হবে তোমার s1, তারপর হবে 0 0 1, তাহলে এখানে হবে কি s2 হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা একক ম্যাট্রিক্স অনুসারে আমরা এটা লিখলাম। এখন a1 এর কত -1, s1 এরটা কি আছে 0, আর s2 টা কি 0 আছে। এখন আমরা আগে জেড যে ছিল, এখন আমরা ইউ জে মাইনাস সি জে বের করব। তাহলে এখানে ইউ জে, যেটা আমরা ইউ নিয়ে কাজ করছি, উদ্দেশ্য ফাংশন ইউ জে মাইনাস সি জে। তো এটার নিয়ম তো সবাই জানো, এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব, গুণ করে যে মানটা পাবো তো মাইনাস, মনে করো এখানে আমরা গুণ করে কি পেয়েছি, এটার সাথে গুণ একটা বুঝিয়ে দিই, তাহলে কত, এটার সাথে গুণ করলাম -2, এটার সাথে গুণ করলাম +0, এটার সাথে গুণ করলাম +0। আমরা যে মানটা পেয়েছি তা মাইনাস করব এ বরাবর, যেতে এটা মান বের করব এ বরাবর 0 করব, এভাবে বের করতে হয়। তাহলে আমরা কি পাবো -2 পাবো। তাহলে এখানে কি -2, আশা করি সবাই বুঝতে পেরেছ কীভাবে বের করলাম।
আচ্ছা, এখন এরপর আমরা এটার সাথে গুণ করব, প্লাস এটার সাথে গুণ করব, প্লাস এটার সাথে গুণ করব। তাহলে দেখো এটার সাথে গুণ করলে কী হবে, -1, এটার সাথে গুণ করলে +0, এটার সাথে গুণ করলে 0, যে মান পাবো তার থেকে বিয়োগ করব কি a বরাবর 0। তাহলে আমরা এখানে কি পাবো, -1 পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো, জাস্ট আমি করে দিচ্ছি এখানে। আবার এটার সাথে গুণ করব, তাহলে কি হবে 6 পাবো। তাহলে সেম এরকমভাবে করে দেখবা 6 পাবো এখানে। আবার এরকমভাবে করবা, দেখবা কত পাবো আমরা, 0 পাবো। আবার এরকমভাবে করবা, 0 পাবো এখানে। আবার এখানে এরকমভাবে যদি করো তাহলে আমরা এখানে পাবো কি তোমার 0 পাবো। ঠিক আছে, অর্থাৎ এটার সাথে গুণ করবো, প্লাস এটার সাথে গুণ করবো, প্লাস এটার সাথে গুণ করবো, যে মান পাবো তার থেকে মাইনাস করবো -1। যেমন এটার সাথে গুণ করে কি হবে, -1 পেয়েছি, আর বাকিগুলো কিন্তু গুণ করে সব 0 হবে, অর্থাৎ 0 + 0। তার থেকে মাইনাস করবো আমরা এই -1, তাহলে কী পাবো এখানে -1 + 1 অর্থাৎ 0। দেখো 0। আশা করি সবাই বুঝতে পেরেছ কীভাবে আমি সলিউশন করেছি। এভাবে তোমরা পরীক্ষার সময় এই সিস্টেমে করবা। আচ্ছা, এখন সেম এই পাশেরটাও করবা। ঠিক আছে, তো এই পাশে যদি করো আমরা কি পাবো এখানে, শুধু পাবো এখানে আমরা এখানে ইউজে বের করবো কিন্তু আমরা। ঠিক আছে, ইউজে না, সরি, ইউ বের করবো আমরা। আগে এখানে জেড যে ছিল জেড বের করছিলাম, আর এখন ইউজে আছে, তাহলে আমরা ইউ বের করবো, ক্যাপিটাল ইউ। তাহলে দেখো নিয়ম, এটার সাথে গুণ করবো, প্লাস এটার সাথে গুণ করবো, প্লাস এটার সাথে গুণ করবো, যে মান পাবো সেটা হলো -20 পাবো শুধু। তাহলে এখানে দেখো এখন ঋণাত্মক আছে, তো যতক্ষণ না পর্যন্ত এখানে 0 বা তার থেকে বড় পাবো ততক্ষণ চলতে থাকবে। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে ঋণাত্মকের মধ্যে সবচেয়ে বড় কোনটা, -2 ঋণাত্মকের মধ্যে, তাহলে এটা কি হবে, পিভট কলাম হবে, এটা পিভট কলাম। এখন আমরা জানি যে এই পিভট কলাম দ্বারা আমরা ধ্রুবকগুলোকে ভাগ করতে হবে, অর্থাৎ 20/2 কত হয়, 10 হয়। 76/6 কত হবে তোমার, রেখে দেবে এখানে এরকম 6। আবার 50/8, তাহলে কী হবে 50/8 এরকম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই যে পিভট কলাম দ্বারা এই ধ্রুবকগুলোকে ভাগ করতে হয় এখানে। এখন আমরা ক্যালকুলেটরে দেখব, তো দেখবে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা। তো দেখবা তোমরা ক্যালকুলেশন করে যে তিনটার মধ্যে সবচেয়ে ছোট হলো 50/8 কত হয় 6.25, অর্থাৎ এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট এটা। তাহলে এই জিনিসটা হবে তোমার পিভট সারি, এবং দাগ দিবা, এটা তোমার কি পিভট সারি। এখন এই পিভট সারি পিভট কলাম ছেদ করছে কি 8কে, এই পিভট সারি এবং পিভট কলাম ছেদ করছে 8কে, তাহলে 8টা তোমার কি পিভট উপাদান। তাহলে আমরা জানি যে পিভট সারি পিভট কলাম যে উপাদানকে ছেদ করে সেই উপাদানটা হলো পিভট উপাদান। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো প্রথম বক্সটা। এখন দ্বিতীয় বক্সে চলে যাই, দাগ দিবে এরকম। এখন দ্বিতীয় বক্সের এখানে যে অংশটা হবে সেটা আমি বলি। দেখো এখানে x1টা এইদিকে এমে যাবে, অর্থাৎ x1টা মানে পিভট উপাদানের দিক গিয়ে এই দিকে যাবে। মনে করে পিভট উপাদান এটা আছে, তাহলে x2টা এখানে চলে যেত। ঠিক একইভাবে এখানে পিভট উপাদান এইটা আছে, তাহলে এটা x1টা এইভাবে যে এভাবে চলে যাবে, অর্থাৎ S2 এর বদলে x1 চলে যাবে এখানে। তাহলে এখানে লিখবো, নিচে লিখে একটু ওটা কোথায় যেন জায়গা বড় করে নিই একটু, x1 হবে, অর্থাৎ S2 এর বদলে তখন কি হবে, এই x1টা এদিকে গিয়ে এদিকে চলে যাবে।
অর্থাৎ x1টা S2 বদলে চলে আসলো এখানে, আর উপরে S1 A1 যা আছে তাই থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এটা কি আছে A1, এটা -1, S1 এরটা কি আছে 0, x1 এরটা 0। এখন এবার ডাক দিয়ে দিব আমরা। এখন আমরা পিভট সারিটা চেঞ্জ করব, অর্থাৎ এই পিভট সারিটাকে আমরা পিভট উপাদানটা ভাগ করলেই আমরা এই পরবর্তীতে সারি পেয়ে যাব শেষেরটা। তাহলে পিভট সারিটাকে পিভট উপাদানকে 8 দ্বারা ভাগ করব, তাহলে 1 পাবো, -3/8 মানে 8 দ্বারা প্রত্যেক ভাগ করব পিভট উপাদান দ্বারা, 6/8, 0, 1/8, 0 চলে আসে এরকম। ঠিক একইভাবে এটাও আমরা 50, কিন্তু এটা 50কে 8 দিয়ে ভাগ করলে 50/8। আশা করি সবাই বুঝতে পেরেছ কীভাবে বের করলাম। এখন সেম আমরা এভাবে করব। এখন আমরা এটার প্রথম যে সারিটা আছে সেটার পরিবর্তিত সারি এখানে বের করব। তাহলে এটাকে ধরবো আমরা এ ধরবো ক্যালকুলেটারে, আলফা এ, যেটা এ লিখলাম, মাইনাস, এখন আমরা কি করব এই সারিটা বের করব, তাই না? তাহলে এই সারিটা আমরা বের করব। তাহলে এই সারি বরাবর পিভট কলাম কি আছে 2 আছে, ঠিক আছে। সাপোজ মনে করো পিভট কলামটা এটা আছে, সাপোজ মনে করো পিভট কলামটা এখানে আছে, তাহলে আমরা প্রথম সারি বের করব। তাহলে পিভট কলাম বরাবর এটা হতো, কিন্তু এখানে পিভট কলামটা এটা আছে, তাহলে এটা বরাবর 2 হবে। তাহলে 2টা আমরা এখানে লিখব ইনটু বি। তাহলে আমরা এখানে যে পিভট সারির পরিবর্তিত সারি পেয়েছি সেটাকে বি ধরবো, এই যে বি, আলফা বি। এখন আমরা ক্যালসিটিভ দিব। এখন এর মান 2 বসাবো, ইকুয়াল বি এর মান 1, দেখো এখানে 0 পেয়েছি, আবার ক্যালসিটিভ দিব। এটা কি তোমার এর মান 1 বসাবো, বি এর মান -3/8, -3/8 ইকুয়াল 1, কত হয় 1.75 চলে আসে, 1.75। তো এটাকে আমরা এবিসি মানে ভগ্নাংশ আকার নিয়ে আসবো। তাহলে এবিসি দিব, দেখো এরকম আকার চলে আসে। এখন এই জিনিসটার কি আমরা প্রকৃত, এটা অপ্রকৃত আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ আনবো। সেটা নিয়ম হলো, আমি আগের ক্লাসগুলো বুঝিয়েছি, এখানে বুঝিয়ে দিই। এখানে যে 4, সে 4 হলো নিচের 4, এখানে যে 1, সে 1 হলো পাশের, আর উপরে 3 সেটা হলো উপরের। এখন অপ্রকৃত থেকে প্রকৃত নিয়ম হলো এটার সাথে গুণ করব, তাহলে 4 একে 4, তার সাথে এটা যোগ করব, তাহলে কত 4 একে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, আর নিচে 4। আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে আমি করেছি, ঠিক আছে। আর এই বরাবর করবা, আমি এখানে এই করেছি, তোমরা লাইন ঠিক করে রাখবা, তাহলে আর ঝামেলা হবে না। কত 4। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু বের করলাম, আবার ক্যালসিটিভ দিব, এর মান চেয়েছে, অর্থাৎ এর মান -6, বি এর মান আমরা বসাবো 6/8। দেখো এরকম চলে আসে, -7.5 চলে আসে, আমি এবিসিটিভ দিব। আচ্ছা, মাইনাস তো যা আছে তাই থাকবে। এখনও আবার নিয়ম, তো মুখে মুখে করার নিয়ম হলো A2 কিন্তু নিচেই থাকবে। আচ্ছা, তাহলে এই কত 7 × 14, 14-এর সাথে 1 যোগ করলে কী হবে 15, তাহলে -15 আর নিচে 2 থাকবে বললাম। ক্লিয়ার? এই লাইনটা এখানে হবে। তাহলে বুঝতে পারছো সবাই, -15 কত 2। আচ্ছা, আবার এবিসিটিভ দেবো, ক্যালসিটিভ দেবো, ক্যালসিটিভ দিলাম,
এটা এর মান 0, বি এর মান 0, তাহলে আমরা এখানে কি পাবো? 0ই পাবো। এটা এদিকে হওয়া দরকার ছিল। আচ্ছা, এখন এখানেও এর মান 0, এই ক্যালসিটিভ দিব, এর মান 0, তোমার বি এর মান 1/8। এখন এবিসিডি দিব ভগ্ন সংখ্যার জন্য, দেখো -1/4, -1/4। তো বাকিগুলোটা একইভাবে করবা। ক্যালসি দিব, এর মান হলো 1 এবং বি এর মান হলো 0, 1 পাবো এখানে। এখন এটা বের করব, ক্যালসিটিভ দিব, এর মান 20, বি এর মান হলো 50/8, 7.5, অর্থাৎ এবিসিডি দিলে 7 × 14, 14 সাথে 1, 15, 15/2, 15/2। আচ্ছা, এখন আমরা এটাও সেমভাবে করব, এটা কোয়ালিটি সেমভাবে আমরা করব। আচ্ছা, তাহলে আবার এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এটা পরিবর্তিত সারি এখানে বের করব। তাহলে এটাকে আমরা এ ধরবো, তাহলে এ দিব, এখানে আমরা আলফা এ টিপ দিলাম। আচ্ছা, মাইনাস, এখন আমরা এই সারিটা বের করব। তাহলে এই সারি বরাবর পিভট কলাম কি আছে? 6 আছে এই সারি বরাবর। তাহলে আমরা এখানে 6 দিব, ইন্টু, আচ্ছা সাপোজ মনে করো পিভট কলাম এখানে আছে, ঠিক আছে, পিভট উপাদান বা পিভট কলাম, তাহলে আমরা এই সারি বরাবর 5 হতো, তখন এখানে যদি হতো বা এখানে যদি হতো, ঠিক আছে, অর্থাৎ পিভট কলাম বরাবর যে সারিটা পড়বে উপাদানে, সেই উপাদানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পিভট কলাম বরাবর যে সারিটা বের করবো সেটা যদি পরে আমরা সেই মানটা এখানে বসাবো। তাহলে পিভট কলাম বরাবর এই সারিটার 6 পড়ে গেছে, তা 6টা এখানে করলাম, ইন্টু বি আমরা যে মানটা পিভট সারি পরিবর্তিত সারি সেটা বি ধরবো সবসময়, আলফা এই যে বি, ক্যালসিটিভ দিব। এখন এর মান 6, যেহেতু আমরা এই সারি বের করবো, 6 ইকুয়াল বি এর মান 1, 0, ক্লিয়ার? আবার আমরা ক্যালসিটিভ দিব, এর মান 5, বি এর মান -3 ভাগ কত? 8, তাহলে 7.25। এবিসিটিভ দিব। এখন আমরা মুখোমুখি করব, যেমন 4 তো নিচে থাকবেই, কত? 4-এর সাথে 7 গুণ করলে 28, 28-এর সাথে 1 যোগ করলে 29, তাহলে আমরা এখানে পাবো 29, পেন্সিলটা করবো চিকন, 29 ভাগ নিচে 4 তো থাকবেই, 4, 29/4। সেম এটাও করব, এবিসি। এখন এর মান চাইছে, এর মান হলো তোমার এখানে 10, বি এর মান চাইছে এখানে 6/8, 5/5.5, অর্থাৎ এবিসিডি দিলে আবার এরকম চলে আসবে, এটা মুখে করবো, কত? 2-এর সাথে 5 গুণ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11, 11/2, 11/2। আর সেখানে কি কোথাও কি ভুল করছি? আর সেটা আবার করি, ক্যালসি দিব, এই যে এখানে 10 হবে, কিন্তু এর মান 10, বি এর মান আমরা এটা পরিবর্তিত সারি বের করবো, তাহলে এর মান 10, বি এর মান 6/8, 5.5, এবিসিটি এটা চলে আসে। তাহলে কি কোথাও দেখি একটু। আচ্ছা, আমাদের নিয়ম ঠিক আছে, তো এখানে বইয়ে ভুল আছে, এখানে মাইনাস দেওয়া আছে বইয়ে, তো যাই হোক না কেন আমরা নিয়ম অনুসারে করব, জাস্ট এটাই। আবার ক্যালসিটিভ দিব, তো এখানে এর মান 1 বসাবো, বি এর মান আমরা এখানে 0, তাহলে এখানে 1। আচ্ছা, তারপর এবিসি বলতে গেলে এখানে আমরা ক্যালসিটিভ দিব, এর মান 0, বি এর মান 1/8,
মাইনাস এটা এবিসিডি দিব, তাহলে -3/4 -3/4। আচ্ছা, আবার এখানে আমরা ক্যালসিটিভ দিব, এর মান এখানে কি 0, বি এর মান হলো এখানে 0, অর্থাৎ পুরোটা এখানে 0 হবে। এখন এটা বের করব, ক্যালসি এর মান 76, বি এর মান 50/8, 38.5। এটাকে আমরা এবিসি আনবো। তো এটাকে আমরা কি করব, প্রকৃত আনবো, অর্থাৎ 38-এর সাথে 2 গুণ করলে কত হয় 76, 76 সাথে 1 যোগ করলে 77/7, অর্থাৎ 77/2, নিচে 2 হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত করেছি, সবাই বুঝতে পেরেছ। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো, এটা মুছে ফেলি, এটা কাজ না। আচ্ছা, তাহলে আমাদের এখন ডাক দিব, যেহেতু এখন আমরা ইউজে মাইনাস সি জেবে করবো। এখন তাহলে ইউ যে মাইনাস সি জে বের করবো। তো নিয়ম কি, এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব। তো গুণ করে আমরা দেখব 0 পাই, তো 0 মাইনাস আবার এটা বরাবর করব, মাইনাস করব, তো 0। অর্থাৎ আমরা এরকম এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ করে আমরা 0 প্লাস 0 প্লাস 0 পাই। তার থেকে মাইনাস করব এই বরাবর এই অংশটা, অর্থাৎ 0 পাবো। ঠিক আছে, মাইনাস করবো 0 পাবো, তাহলে এখানে আমরা 0। ক্লিয়ার নিয়ম? আচ্ছা, ঠিক একইভাবে এটার সাথে আমরা গুণ করব প্লাস এটার সাথে গুণ করব, এটা কিন্তু 29, এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব, গুণ করে আমরা পাবো কত -7/4। তা থেকে বিয়োগ করব আমরা এই বরাবর কি 0, তাহলে আমরা ওই সেম জিনিস পাবো -74 পাবো, সেম জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আবার এটার সাথে গুণ করে কি পাবো -মাইনাসে প্লাস 15/2, আবার প্লাস এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ, তাহলে এখন গুণ করে যোগ করে আমরা পাবো মাইনাস প্লাস 15/2। তার থেকে আবার বিয়োগ করব এ বরাবর কি আছে 0, বিয়োগ করা না বিয়োগ করে এক কথা, বিয়োগ করে কি একই মান পাবো, তো 15/কি পাবো 2 হবে। সেম এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথে গুণ, তারপর যোগ করে আমরা পাবো 0 থেকে আবার এখানে 0, এখানে বরাবর কি আছে 0 আছে, সেই 0টা বিয়োগ করলে আবার 0ই পাবো। সেম এটার সাথে গুণ করব এটার সাথে গুণ করব এটার সাথে গুণ করব, গুণ করে যে মান পাবো সে মান থেকে আবার এটা বরাবর কি আছে 0 আছে, সে 0 বিয়োগ করলে আমরা পাবো, নিয়মটা মনে রাখবা, এরকম 1/4 পাবো। সেম 0 পাবো এখানে, আর এখানে পাবো আমরা ইউ এর মান পাবো 15 বা ওইখানে মাইনাস এটার সাথে গুণ করলে -15 বা কত 2 পাবো। অর্থাৎ আমরা এটার সাথে এটা গুণ করব, দেখা যায় এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ, আর এখানে তো সিজে নাই, উপরে দুর্ভোগ, সিজে নাই উপরে, তাহলে আমরা গুণ করে আমরা এই জিনিসটি পাবো -15/2 পাবো। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাই আমরা এই এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা কি পিভট, মাইনাস মানে সবচেয়ে বড়, তাহলে এটা কি তোমার পিভট কলাম। আচ্ছা, আমরা জানি পিভট কলামকে কি করব, এই পিভট কলাম দ্বারা আমরা এই ধ্রুবকগুলোকে ভাগ করতে হয়, তো ভাগ করব, তো ভাগ করে আমরা এখানে পাবো, যেমন এটা
উপরে থাকবে, এটা নিচে থাকবে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা পাবো, তোমরা করবা এরকম পাবো আমরা। তারপর এটা দ্বারা এটা ভাগ করলে আমরা পাবো এরকম আমরা পাবো। আবার এটা দ্বারা এটা ভাগ করলে দেখো ঋণাত্মক মান আছে, অর্থাৎ এটা দ্বারা এটা ভাগ করলে একটা ঋণাত্মক মান পাবো। তো আমরা জানি লঘিষ্ঠ অনুপাত ঋণাত্মক মান যদি থাকে বা পাই অথবা অসংজ্ঞায়িত পাই, তখন আমরা এরকম দাগ দিয়ে দিব আমরা। তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা ঋণাত্মক একটা মান পাবো, সেটা এখানে বসবে না, অর্থাৎ এরকম দাগ দিয়ে দিব আমরা। তখন গেল। এখন আমরা এখানে আরেকটা লাইন করতে হবে। এখন আমরা কি করব, নিয়ম অনুসারে এই যে x2টা এখানে এখানে বে ও এখন আমাদের কিন্তু পিভট উপাদানটা পাইনি এখনো। এখন এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে? অবশ্যই এটা 30/7, যে এই মানটা ছোট এটা থেকে। তাহলে এটা আমরা এইভাবে দিব। এটা কি বলা হয়? পিভট কি বলা হয়? পিভট সারি বলা হয়। আর এটাকে পিভট কলাম। তা পিভট সারি, এই পিভট কলাম ছেদ করছে কি এটাকে। তাহলে এটা হলো তোমার পিভট উপাদান। আচ্ছা, তাহলে আমরা নিয়ম কি, যে এই বরাবর x2 এভাবে যে গিয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? x2টা এভাবে গিয়ে অর্থাৎ পিভট উপাদানে গিয়ে এখানে চলে আসবে, অর্থাৎ a1 এর বদলে x2 হয়ে যাবে এখানে x2। আর বাকিগুলো একই রকম s1 x1, বাকিগুলো s1 x1 একই রকমই থাকবে এখানে। জাস্ট নিয়মটা মনে রাখবা পরীক্ষার সময়। আচ্ছা, এখন x2 সক্ষত আছে 0, s1 এর সক্ষত আছে 0, x1 এর সক্ষত 0 আছে। আচ্ছা, এখন আমরা পিভট, যে আমরা পিভট সারিটা আছে, এই পিভট সারিকে আমরা পিভট উপাদান দ্বারা ভাগ করে এই সারিটা পাবো। তাহলে এখানে পিভট সারি, এটা পিভট সারি, এই পিভট সারিকে পিভট উপাদান 7/4 দ্বারা ভাগ করে আমি এখানে 0 পাবো, এখানে 1 পাবো, আর এখানে পাবো আমরা -30/7 পাবো, এখানে পাবো 0 এ বরাবর, আর এখানে পাবো আমরা, তোমরা নিজেরা করবা 1/7, আর এখানে 4/7 পাবো। তাহলে কি করলাম, এই প্রত্যেকটাকে আমরা পিভট উপাদান দ্বারা ভাগ করছি। তো ভাগ করে আমরা এরকম পাবো, তোমরা নিজেরা করবা, দেখবে এরকম পাবো আমরা, ঠিক আছে? আর এখানেও হবে সেম, এটাকে ভাগ করলে কি হবে তোমার 30/7 এরকম পাবো। জাস্ট রুলস মনে রাখবা। এখন আমরা এটার পরিবর্তিত সারি এখানে বের করব। তাহলে এটাকে এ ধরবো ক্যালকুলেটরে। তাহলে আমরা এখানে আমরা আলফা এ দিলাম মাইনাস, আচ্ছা, আর এই যে সারিটা পেয়েছি পিভট সারির পরিবর্তিত সারি, সেটাকে বি ধরবো। তার আগে এখানে মাইনাস করলাম, এখানে একটা সংখ্যা হবে। কি সংখ্যা? আমরা এই সারিটার পরিবর্তিত সারি বের করব। তাহলে এই সারি বরাবর পিভট কলাম পড়েছে কত? এই পিভট কলাম বরাবর পড়ছে 29/4। তাহলে 29/4 এখানে লিখবো, ব্রেকেট 29/4। এখন আমরা গুণ করব বি এর সাথে, আলফা বি, আর বিটা তোমার কি, এই যে এই সারিটা বি। এখন ক্যালসিটিভ দিব। এখন এর মান 0, বি এর মান 0, তাহলে 0 পাবো এখানে। আবার ক্যালসিটিভ দিব, এর মান 29/4, বি এর মান হলো, আচ্ছা, বি এর মান হলো এখানে 1, তাহলে 0 পাবো এখানে। ক্যালসিটিভ দিব, এর মান ln/2, বি এর মান -30/7। এখন এটাকে ভগ্নাংশ আকার নিয়ে আসবো,
এবিসি টিপ দিয়ে দেখো এখন এই জিনিসটাকে ভগ্নাংশ আকারে এভাবে আসে। তো আমরা নিয়ম কি, 7-এর সাথে এটা কী করতে হবে, গুণ করতে হবে। তো 7-এর সাথে 36 গুণ করলে আমরা পাবো কত, 175। তার সাথে এই 4 যোগ করলে কী হবে, 179 পাবো, আর নিচে 7 হবে। 179 ভাগ কী হবে 7। ক্লিয়ার নিয়ম, শেষেরটার সাথে প্রথমটা গুণ, তারপর যে মান পাবো তার সাথে এটা যোগ, আর নিচে 7 থাকে। আচ্ছা তাহলে আমরা ক্যালসিটিভ দিব, এর মান 1, বি এর মান 0, তাহলে 1 পাবো এখানে আমরা। আবার এর মান এখানে -3/4, বি এর মান হলো এখানে -1/7। তাহলে এটাকে আমি প্রকৃত আকারে আনি, ভগ্নাংশে 2/7 হবে এখানে, 2/7। আবার ক্যালসি এর মান 0, বি এর মান 4/7। তো এটাকে আমি প্রকৃত আকারে আনি, এবিসি দিব। তাহলে এটাকে মাইনাসে থাকবেই, তাহলে 4 সাথে 7-এর সাথে 4 গুণ করলে 28, 28-এর সাথে 1 যোগ করলে 29, 29/7 মাইনাস 29/7, অর্থাৎ 29/7 হবে। এটা সেম ক্যালসি এর মান 77/2, বি এর মান 37/7, এবিসি টিপ দেই। তাহলে আবার এরকম ভগ্নাংশ আকারে আছে, অপ্রকৃত আসে প্রকৃত আকারে আনবো। তাহলে কি 7-এর সাথে 7 গুণ করলে কী হবে, 749, 49-এর সাথে 3 যোগ করলে কত, 52, 52/7, অর্থাৎ 52/7। ক্লিয়ার। এখন শেষেরটা, এখন তাহলে এটা বাদ, লাইন বাদ এটা। এখন এটা পরিবর্তিত সারি বের করবো, তাহলে এটাকে এ ধরবো, আলফা এ মাইনাস। এখন আমরা বের করব কি, এটা পরিবর্তিত সারি, তাহলে এটাকে বি ধরবো। তার আগে আমরা এই সারিটা বের করব, পরিবর্তিত সারি। তাহলে এই সারির মধ্যে পিভট কলাম পড়ছে কোনটা, এইটা, এই যে পিভট কলাম। তাহলে এটা মাইনাস দিবে এইভাবে, -3/8 ইন্টু বি, বির মানে যেটা প্রথমটা, মানে পিভট সারি, পরিবর্তিত সারি, এই যে বি। এখন আমরা ইকুয়াল টিপ দেব, সরি ক্যালসি টিপ দিব, ক্যালসি। এখন এর মান, হলো এখানে 1, এর মান এখানে 1, বির মান চেয়েছে এখানে, বির মান যেটা প্রথমটা 0, মানে পিভট সারি প্রথম সারিটাকে বি ধরছিলাম কিন্তু। 1 পাইব এখানে 1, ক্যালসি টিপ দিব, এর মান -3/8, -3/8, বি এর মান 1, 0, ক্যালসি এর মান 6/8, বি এর মান 179 ভাগ, সরি বি এর মান যেটা -30/7, এটাকে ভগ্নাংশ আকারে আনি, -6/7, -6/7, ক্যালসি এর মান 0, বি এর মান 0, অর্থাৎ 0 হবে এখানে। ক্যালসি এর মান 1/8, এটা 8 কিন্তু, বি এর মান -1/4, 1/7, যেটা এটা এবিসি টিপ দিবা। আচ্ছা তাহলে 1/14 পাবো এখানে। আবার এখানে আমরা এবিসি ক্যালসি টিপ দিব, এর মান 0, বি এর মান 4/7, 4/7,
7 ABCD দিলে 3/14 ক্যাসিস দিব A মান 50 ভাগ 8 B এর মান 30 ভাগ 7 ABCD দিব 749 সাথে আমরা সহযোগ করলে 55/7 ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো কি বের করলাম এখন আমি ইউজে মাইনাস সিজে বের করবো অর্থাৎ এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো গুণ করে যে মান পাবো তার থেকে বিয়োগ করবো কি এটা বরাবর 0 তাহলে আমরা দেখবো 0ই পাবো সেম বাকিগুলো একই রকম এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো তারপর মাইনাস করবো উপরে যেটা থাকবে কি আছে উপরে 0 আছে উপরে বরাবর তাহলে আবার 0ই পাবো সেম এরকম পাবো 0 0 0 এখন এখানে দেখো এখানে কিন্তু 1 পাবো কীভাবে দেখো এটার সাথে গুণ করবো 0 এটার সাথে গুণ করবো 0 এটার সাথে গুণ করবো 0 তাহলে আমরা প্রত্যেকটা মান 0 পাবো তারপর মাইনাস পাবো মাইনাস করবো এই বরাবর উপরের উপরে কি আছে -1 আছে এই বরাবর -1 তাহলে 1 পাবো এখানে 1 হবে আর এটা হলো ইউ বের করবো তাহলে ইউ হবে এখানে ইউ হবে কি তোমার সেম এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো করে আমরা পাবো 0 পাবো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা ইউজে মাইনাস সিজে এ পর্যন্ত স্টপ এখানে লিখবো যেহেতু আমরা ইউজে মাইনাস সিজে কি আছে প্রত্যেকটা মান 0 বা 0 থেকে বড় পেয়েছি 0 বা 0 তে বড় পেয়েছি এবং এটা হলো বৃত্তি এই লাইনটাকে বলা বৃত্তি বলা হয় এক্সবিকে তো এখানে বৃত্তিতে কি কোনো কৃত্রিম চলক আছে নাই এবং বৃত্তিতে কৃত্রিম চলক অনুপস্থিত তাহলে লিখবো কি তাহলে টেবিল থেকে মৌলিক অনুকূল সমাধান পাওয়া যাবে অর্থাৎ মৌলিক অনুকূল আচ্ছা এখানে মৌলিক চলক কোনগুলো আগে দেখি x1 x2 কিন্তু মৌলিক চলক ঠিক আছে এখানে x3 নাই তাহলে x3 কি অমৌলিক চলক তো যেহেতু এখানে কি আছে x1 x2 আছে তাহলে অবশ্যই এগুলো মৌলিক চলক অর্থাৎ মৌলিক সমাধান পাওয়া যাবে এগুলো এটা লিখে দিবা তাহলে কি টেবিল থেকে মৌলিক সমাধান প্রত্যেকটা সমাধান কি পাওয়া যাবে এটা প্রথম ধাপ শেষ কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ে চলে যাব পর্যায় 2 তো নতুন পেজ চলে যাব আমরা পর্যায় 2 নতুন পেজে তো পর্যায় 2 তো পর্যায় 1 আমরা ইউজে মাইনাস সিজে বের করব পর্যায় 2 এটা পর্যায় 2 বের করব এখন মেইন কাজ তো পর্যায় 2 এর কাজটা হলো তোমার আমরা এখানে সাপোজ দেখো এখানে পর্যায় 2 এ আমরা যেটা যে মান পেয়েছিলাম মনে আছে গরিষ্ঠকরণ করো আমরা গরিষ্ঠকরণ করো জেড কি পেয়েছিলাম পর্যায় 2 মনে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে গরিষ্ঠকরণ এটা লিখবো আমি এখানে
দেখো তাহলে আমরা এখানে কিন্তু কৃত্রিম চলকটা দ্বিতীয় পর্যায়ে আমরা কাজ করব না, আমরা দ্বিতীয় পর্যায়ে শুধু এইটুকু আমরা কাজ করব। ঠিক আছে, এইটুকু আমরা কাজ করব, গরিষ্ঠকরণে আমরা কাজটা করব, কৃত্রিম চলক নিয়ে কোনো কাজ করব না গরিষ্ঠকরণে। এটা দ্বিতীয় পর্যায়ে, এই জিনিসটা খেয়াল রাখবো সবসময়। তাহলে আমরা কৃত্রিম চলক বাদ দিয়ে দিব এবং শর্তসমূহ হচ্ছে, তাহলে আমরা এই শর্তসমূহগুলো লিখে দিব। ঠিক আছে, আমরা শর্তসমূহগুলো লিখে দিব, শুধু আমরা এর অর্থাৎ কৃত্রিম চলক বাদ দিব আমরা। এটা প্রথমটা হলো 2x1 প্লাস x2 x3 প্লাস 0s1 প্লাস 0s2 ইকুয়াল টু 20। এখানে কিন্তু আমরা ধ্রুবক মানে কৃত্রিম চলকগুলো আমরা নিব না, এখানে নিয়ে নেয়, উপরে নিব না। দ্বিতীয় পর্যায়ে 6x তারপর যেখানে x1 x2 x3 s1 s2 যা যে থেকে বড় হবে। ক্লিয়ার? তো দ্বিতীয় পর্যায়ে বুঝতে পারছো, দ্বিতীয় পর্যায়ে শুধু আমরা কি আমরা চলকগুলো নিব না, কোন চলক, কৃত্রিম চলকগুলো নিব না আমরা শুধু। এখন আমরা বক্সটা অঙ্কন করব। এখানে আমরা সিজে দিব, এখানে এক্স বি সিবি। আচ্ছা, বুঝতে পেরেছি সবাই পর্যন্ত? এখন আমরা এখানে উপরে কি বসাবো বলো তো? এই যে এগুলো বসাই দিব আমরা এখানে। ফাইভ মাইনাস 4 এগুলো বসাই দিব আমরা এখানে। তো 5 - 4 3 0 0। তো এখন ডাক দিব, এখানে ধ্রুবক বি। আচ্ছা, এখানে কিন্তু লঘিষ্ঠ অনুপাত আমাদের কাজে লাগবে না, কারণ আমাদের বক্স একটাই হবে এখানে। ঠিক আছে, এখানে আমার একটাই বক্স হবে। তো আমাদের এখানে কি একটা বক্স আর দুইটা বক্স হোক, তা আমাদের লঘিষ্ঠ অনুপাত যদি না লাগে তুমি এখানে রেখে দিতে পারো, না রাখলে তো নাই। লঘিষ্ঠ যদি লাগে তো ব্যবহার করবা লঘিষ্ঠ অনুপাত, না লাগলে খালি রাখবা। তো যাই হোক, লঘিষ্ঠ অনুপাত লিখলাম আগের মতন। এখন ডাক দিব। এখন আমরা এইখানে যে অংশটা আছে সেখানে আমরা কি বসাবো বলো? সেই জিনিসটা হলো আমরা এখানে আমার প্রথমে এখানে এই যে এগুলো বসিয়ে দিই। এখানে এই যে 5 x1 এর জন্য, x2 এর জন্য, x3 এর জন্য, এটি সহগ, এটা s1 s2 বসিয়ে দিলাম। আর এখানে আমরা সব সময় এই যে ইউজি মাইনাস সিজের যে শকটা পেয়েছি শেষের শকটা এটুক বাদ, এই যে এটুক শক পেয়েছি এই শকটা বসিয়ে দিব, এই শকটা সবসময় বসিয়ে দিব আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। এখানে কি ছিল? x2 s1 x1 x2 s1 x1। আর তারপর এখানে যা ছিল এখানে সব আমরা এখানে বসিয়ে দিব আমরা। তাহলে এখানে কি ছিল? 0 1 -3 37 0। আচ্ছা, এখানে বলতে পারো এই যে এখানে যে a1 ছিল, তাহলে এই লাইনটা পুরো বাদ হবে কিন্তু, অর্থাৎ এই লাইন বরাবর শেষের লাইনটা কিন্তু বাদ, কারণ আমরা বলছিলাম যে এইখানে কৃত্রিম চলক বাদ যাবে দ্বিতীয় পর্যায়ে। তাহলে এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা কি বাদ যাবে? তাহলে শুধু এইটুক হবে, x1 x2 x3 s1 s2 হবে, কৃত্রিম চলক বাদ। তাহলে এইটুকু আমরা তুলব। তো s2 কত মান এখানে? -1/7 -1/7।
এখানে হবে 0 0 79 ভাগ 7 1 2/7 1 0 minus 6 ভাগ 7 0 1/14 তাই তো হ্যাঁ বড় করে লিখবে একটু বক্সটা বুঝির সময় আর এখানে ছিল 7 52/7 এখানে 55/7 এই জিনিসটা ছিল এখানে আচ্ছা এখন দেখো x2 এর শক কত আছে -4 এখানে বসাবো x1 এর শক কত আছে এখানে s1 0 x1 এরটা কি আছে শক 5 আশা করি সবাই বুঝতে পেরেছো নিয়ম এখন আমরা বের করব যে মানে সিজি বের করব যে মানে সিজি আমরা বের করব এখন তো নিয়ম তো জানোই এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব গুণ করে তো গুণ করলাম দেখো গুণ করে কি হবে এটার সাথে গুণ করলাম এটার সাথে গুণ করলাম 0 প্লাস এটার সাথে গুণ করলাম 0 এটার সাথে গুণ করলাম 5 প্লাস 5 এখন যে মানটা পাবো সেটা থেকে বিয়োগ করব এই বরাবর 5 অর্থাৎ 5 - 5 0 তাহলে এখানে কি হবে 0 হবে তাহলে প্রত্যেকটা একইভাবে করবা সবাই একইভাবে করে দেখবা এখানে কি 0 চলে আসবে এখানে চলে আসবে কি তোমার মাইনাস আচ্ছা এখানে মনে হয় কোথাও কি ভুল করতে পারি আচ্ছা এটাও করে সেম ভাবে তাহলে এটার সাথে এটা গুণ করব তাহলে এটার সাথে যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাস আর এটার সাথে যদি গুণ করি 120/7 120/7 সূত্রের প্লাস আবার এটার সাথে গুণ করলে 0 চলে আসে প্লাস এটার সাথে যদি গুণ করি কত 530 অর্থাৎ -30/7 তাই না -30/7 তাহলে এইটুকের মান কত দেখি আমরা পাই ক্যালকুলেটর করি আমরা প্রথম ব্র্যাকেট করি 120/7 মাইনাস প্লাস মানে মাইনাস কিন্তু লসাগু করি আচ্ছা ক্যালকুলেটর দেখি 30/7 এরকম মান চলে আসে তাই না আচ্ছা তারপর মাইনাস চলে আসে এরকম আবার যদি মনে করো ভুল হয় তাহলে আমি একটু লসাগু করে দেখি ভুল হতেই পারে মানুষের আবার দেখি একটু লসাগু করে তো লসাগু যদি করি আমার মুখে মুখে 7 120 বিয়োগ কত 30 অর্থাৎ আমাদের কিন্তু ঠিকই আছে এটা মানটা এখন আমরা যে মানটা পেয়েছি এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ করে মান কত পেয়েছি আমরা এরকম মান পেয়েছি তার থেকে বিয়োগ করব মাইনাস আমরা এই বরাবর বিয়োগ করব আমি যেহেতু এটা মান বের করব এটা বরাবর বিয়োগ করব 3 তো -3 তাহলে এরকম চলে আসছে 9 এটা তো এটাকে ভগ্নাংশ আকারে আনবো এবিসিডি দিয়ে দেখো তাহলে এরকম চলে আসে তো এটাকে প্রকৃত আকারে আনবো প্রকৃত ভগ্নাংশ কত 6 7 7 7 9 গুণ করলে কত 7 9 63 63 সাথে সহযোগ করলে কি হবে 63 সাথে সহযোগ করলে 69 আর নিচে কি এখানে 7 হবে 7 আসলে সবাই বুঝতে পারছো আর এটা তো সেম ভাবে করি নাই আচ্ছা এটা গুণ করলে কি হবে -4 আচ্ছা ঠিক আছে এটা ঠিক একইভাবে এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ প্লাস এটার সাথে গুণ 0 হবে 0 থেকে আবার 0 বিয়োগ করলে 0 সেম এটার সাথে গুণ করলে কত 4 প্লাস 4/7 এটার সাথে গুণ করলে তোমরা করবা নিজেরা করে দেখবা এরকম আচ্ছা আমি করে দিই এটা আমরা করে দিই সেম
এগুলো একটু ঝামেলা হয়, নিয়ম তো জেনে রাখবে শুধু। তাহলে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে 4/4 সাথে 1/7 গুণ করলে 4/7, তার মানে এখানে 4/7। আচ্ছা, তারপর প্লাস এটার সাথে এটা গুণ করলে 0, প্লাস এটার সাথে এটা গুণ করলে কী হবে 5/14 হবে। এখন আমি এখানে যদি ক্যালকুলেশন করি 4/7 প্লাস 5/14 এত আসে। এটাকে আমরা বিয়োগ করব কি, তার থেকে বিয়োগ করব উপরে S2 কত আছে সব 0, 0 বিয়োগ করলে ওই যা আছে তাই থাকবে। তাহলে আমি এটাকে এবিসি আকারে আনবো, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ আকারে আনবো। তাহলে এবিসি দিয়ে দিব, তাহলে 13/14, অর্থাৎ এখানে পাবো 13/14 পাবো আমরা এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা কিভাবে সলিউশন করলাম। সেম এটাকে আমরা একইভাবে করব ক্যালকুলেশন একইভাবে। তাহলে আমরা এটাকেও করি আমরা। আচ্ছা দেখো, তাহলে এখানে -4 সাথে যদি আমরা এখানে 30 গুণ করি কত হবে, -120/7 হবে, প্লাস এটার সাথে গুণ করলে 0, প্লাস 0 প্লাস এটার সাথে যদি গুণ করি 5-এর সাথে 55 যদি গুণ করি কী হবে, 5 আছে 25, 5 275, তো 275/7। তাহলে আমরা যদি যোগ করি এরকম পাবো। তো এটাকে প্রকৃত ভগ্নাংশ আনবো এবিসি দিয়ে। তাহলে আমরা এটাকে আমরা কী করব, ওইভাবে গুণ করব, আমরা প্রকৃত আনবো। তাহলে আমরা 7-এর সাথে যদি আমরা 22 গুণ করি কত হবে, 154 সাথে 1 যোগ করলে 55, 155/7। তাহলে আমরা এখানে জেটের মান কি পাবো, 155/7 পাবো, তাই না? তো আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের নিয়মটা। তাহলে আমাদের দেখো এখানে কি পেয়েছি আমরা, যে মান সিজের মান 0 তার থেকে বড় পেয়েছি। তার আমরা লিখবো এখানে যেহেতু, তাহলে স্টপ আমাদের, যেহেতু আর যদি ঋণাত্মক পেতাম তাহলে আবার প্রক্রিয়া চলতেই থাকতো। আর নিয়ম তো জানে সবাই, যেহেতু জে মাইনাস সিজে কি গ্রেটার দেন 0 থেকে বড় বা সমান পেয়েছি, সুতরাং আমাদের যে মানগুলো কি, এখানে x1 এর মান কত বেশি, x1 এর মান আমাদের অঙ্ক কিন্তু শেষ সলিউশন। x2 মান, এখানে x2 মান কত 30/7, এবং x3 তো নাই, এখানে আছে নাই, তাহলে আমরা 0 ধরবো। এবং আমরা গরিষ্ঠকরণ করতে বলছি, অর্থাৎ জেড ম্যাক্সিমাম কি, তাহলে জেড ম্যাক্সিমাম হলো আমরা যে মানটা পেয়েছি 155/7। আশা করি সবাই বুঝতে পেরেছো এটার মান। তাহলে এই নিয়মে তোমাদের যদি পরীক্ষা প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবে, সেম নিয়মে তোমরা সিস্টেমে করে যাবা, ঠিক আছে? আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই এই টাইপের, জাস্ট এই অঙ্কটা বুঝিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিব কয়েকটা অঙ্ক। দেখো যেমন এই একটা অঙ্ক আসছে তোমার 2018 সালে। তো এখানে সর্বনিম্ন অঙ্ক বলছে, তো অবশ্যই আমরা মাইনাস দা গুণ করে এটাকে কি করব, এটাকে মাইনাস দা গুণ করে আমরা গরিষ্ঠকরণ নিয়ে আসবো। আচ্ছা, এই যে গরিষ্ঠকরণ নিয়ে আসলাম, আর আমরা যে কৃত্রিম চলক নিয়েছিলাম যা গ্রেটার দেন অর ইকুয়াল আছে, তাহলে আমরা কি এখানে কৃত্রিম চলক একটা নিব, এখানেও আছে, তাহলে আরেকটা কৃত্রিম চলক নিব, অর্থাৎ দুইটা। তাহলে প্রথম এবং দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক a1 a2 নিব। নেওয়ার পরে আমরা জানি যে এরকম থাকলে বাড়তি চলক নেওয়া লাগে, তাহলে প্রথম আর দ্বিতীয় শর্তে বাড়তি চলক s1 s2 নিব, অর্থাৎ প্রথম দ্বিতীয় শর্তে দুইটা বাড়তি চলকও নিব, কৃত্রিম চলকও নিব। তারপর আমরা সর্বোচ্চ
সর্বনিম্নকরণ থেকে সর্বোচ্চকরণ এনে কাজ করতে হবে। সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ একই কথা। তো মাইনাস দা গুণ করবে, দেখো মাইনাস দা গুণ করে সর্বোচ্চকরণ চলে আসলো। আর বাকিগুলো কি আছে, চলকগুলো S1 S2 A1 A2 এগুলো কি জিরোর সাথে গুণাকার থাকবে, এই দুইটা। আর আমরা জানি যে দুই পর্যায় পদ্ধতিতে যে কৃত্রিম চলক থাকবে সেগুলো এখানে মাইনাস আকারে থাকবে, এরকম মাইনাসে মাইনাস A2। আর বি গেমে এম গুণাকার ছিল বি গেম পদ্ধতিতে, এখানে কিন্তু টু পর্যায় পদ্ধতি, তাহলে শুধু এম বাদ হয়ে যাবে, A1 A2 হবে। তবে বাকিগুলো শর্তগুলো তো আমি আগের অঙ্কের মতোই করবা সিস্টেমে। এই যে এখানে গরিষ্ঠকরণ করো, তো আমরা এখানে স্টারিক পেয়েছি, অর্থাৎ নতুন একটা মান পেয়েছি। এখানে সর্বনিম্নকরণ জেড ছিল, গরিষ্ঠকরণ জেড পেয়েছি স্টারিক দ্বারা, অর্থাৎ মাইনাসে গুণ করে নতুন। তো অবশ্যই গরিষ্ঠকরণ কি নতুন পেয়েছি, তাহলে ইউ স্টারিক দিব। এখন আমি যে আগের অঙ্কে এখানে করেছিলাম কি, এজ মাইনাস A1 করছিলাম গরিষ্ঠকরণে। তো তোমরা সেম এখানে চলক কি আছে, A1 A2 আছে, অর্থাৎ মাইনাস এখানেও মাইনাস A1 A2 করবা। তার আগে এখানে যে চলকগুলো আছে x1 x2 এই চলকগুলো, সেগুলো এখানে গুণ আকারে রাখবা, এই যে এরকম গুণ আকারে রাখবা। তারপর সবার শেষে এটা দিয়ে দিবা, তাহলে কি এই জিনিসটা সুবিধা হবে। এখানে বইয়ে একটু তোমার শর্টকাট দেওয়া আছে, আর এগুলো তো আগের মতোই। তো দেখো এখানে আমরা যে x1 x2 x3 সব গুণ আকারে রাখবো জিরোর সাথে, যে x1 x2 x3, তারপর S1 S2 এগুলো গুণ আকারে রাখবো এখানে। তারপর আমরা এখানে সবার লাস্টে মাইনাস A1 মাইনাস A2 এখানে লিখবো, মাইনাস A1 মাইনাস A2। বুঝতে পেরেছো? জাস্ট আমার এই নিয়মে ফলো করে করবা প্রত্যেকটা অঙ্ক। তো দেখবা এরকম যদি চলে আসে তাহলে অঙ্ক শেষ আমাদের। দ্বিতীয় পর্যায়ে সেম কোয়ালিটি বা সেম সিস্টেম, ঠিক আছে? তা আজকে সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবে আমাকে।